হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন। লিখনীতি মিঠুপুরি, পর্ব সংখ্যা 46। এক বান্ডিল কাঁচা টাকার বিনিময়ে তাশা তার ফোনটি 10 মিনিটের জন্য এলিজাবেথের হাতে তুলে দিল। এক বান্ডিল টাকার জন্য তাশা সব করতে পারে, সব। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কিংবা জঘন্যতম কাজটাও এক বান্ডিল টাকার বিনিময়ে তাকে দিয়ে করানো সম্ভব। টাকার নেশা তার রক্তে, নয়তো বাবার বয়সী এক লোকের খিদা হতে যাবে কেন সে? তা ও তাশা মতো এমন রূপসী আর লাস্যময়ী একটা মেয়ে। টাকার বান্ডিলটা হাতে নিয়ে তাশা ড্রাগসের মতো ঘ্রাণ টেনে নিল। এলিজাবেথের বরফ শীতল দৃষ্টিতে একবার তাশার দিকে তাকালো, তারপর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে সরে পড়ল। ফোনটা কাপড়ের ভাঁজে লুকিয়ে সে নিঃশব্দে চলে গেল ইব্রিয়াতের রুমে। পুরো ম্যানশনে এলিজাবেথের কাছে একটা জ্যান্ত মৃত্যুপুরী। এখানে শ্বাস নিতে গেলেও যেন দম আটকে আসে। রাজপ্রাসাদ সম এই বাড়ির প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো, এমনকি এলিজাবেথের বেডরুমও। আর সেগুলোর কন্ট্রোল রিচার্ডের হাতের মুঠোয়। তাই নজরদারি এড়াতে বাধ্য হয়ে সে ইব্রিয়াতের রুমে আশ্রয় নেয়। বাথরুমে দরজার ভেতর থেকে আটকে দিয়ে এলিজাবেথ দ্রুত ডায়াল করল প্রেম এহসান নামক একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি তার মুখস্থ ছিল। ওপাশে রিং হচ্ছে, কিন্তু কোনো রিসিভ হচ্ছে না। এলিজাবেথের বুকের ভিতরে অস্থিরতা বাড়তে থাকে। তার হাতে বাঁধা সময় মাত্র 30-20 মিনিট। 1 মিনিট এদিক ওদিক হওয়া মানেই বিপদ ডেকে আনা। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে কলটা রিসিভ হলো। এলিজাবেথের শ্বাসকৃত নিঃশ্বাস ফেলে ফোনটা কানে চেপে ধরল। হ্যালো, ইটস মি। ওপাশ থেকে প্রেমের চেনা টিটকারি কণ্ঠে ভেসে এলো, হ্যালো টু। কে গো তুমি সুন্দরী? আমি এলিজাবেথ। বালজাবেথ? হোয়াট রাবিশ, ধমকে উঠল এলিজাবেথ। প্রেম ফোনটা এক কান থেকে অন্য কানে নিয়ে কাঁধের কাছে চেপে ধরল, তারপর হাতে ধুলোবালি ঝরাতে ঝরাতে বলল, কে আপনি? পরিচয় একটু ঠিকঠাক দেবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে নেটওয়ার্ক সংকট। এলিজাবেথ একটা দীর্ঘশ্বাস ফেলে পূর্বের পরিচয় ফিরে গেল। ইমামা ওয়াসিম বলছি। ওপাশে কণ্ঠ এবার অবাক করা আহমদ খেলে গেল। ওহ, রাশিয়ান। 1 মিনিট ওয়েট করুন। বাংকার থেকে বের হয়ে নেই। বাংকারের ভেতরে সরু সুড়ঙ্গ পথ ধরে প্রেম গম্ভীর জঙ্গলে হাঁটতে লাগলো। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রি হাউসের ঠিক নিচে এসে শেষ হয়ে সেই পুরো সুড়ঙ্গ। প্রেমের তরতর করে বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠে ট্রি হাউস থেকে একটি বই তুলে ব্যাগে পুরে নিল। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সে আবার সেই পরিত্যক্ত ফার্ম হাউসের দিকে পা বাড়ালো। গভীর অরণ্য ঢাকা ধুলো আর মাকড়সার জালে ঘেরা ফার্ম হাউসটি দেখে স্পষ্ট বোঝাই যায় বছর খানিকের ভেতরে এখানে কারো পায়ের ছাপ পড়েনি। ফার্ম হাউসের প্রবেশ করতে করতে প্রেম বেশ উদাসী নিয়ে বলল, হ্যাঁ সুন্দরী, এবার বলুন। এলিজাবেথ চিবুক শক্ত করে সতর্ক গলায় বলল, একদম ফ্লার্ট করবে না। ভুলে যাবে না আমার হাজব্যান্ডকে। কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেবে। প্রেম মোটেও ভয় পেল না, উল্টো অট্টহাসি হেসে ভঙ্গি করে বলল, আমাকে একদম শাসাতে আসবে না। ভুলে যাবে না আমি ওয়াইফকে ব্রিটিশ। কোনো প্রমাণ ছাড়াই আপনাকে গুম করে দেবে। হ্যাঁ? এলিজাবেথ হতাশ গলায় বলল, আপনি এখানে সুরখালের করছেন অফিসার প্রেম। ভালো হয়ে লাভ নেই। আপনার হাজব্যান্ড তো আর দ্বিতীয়বার আপনাকে আমার সাথে বিয়ে দিবে না। সো আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দেন, ওকে? আপনার জীবনে মায়া করেই বলছি অফিসার, আমার সাথে এভাবে কথা বলবেন না। আমার লোকটা মোটেও সুবিধাজনকের নয়, বিশেষ করে আমাকে নিয়ে তার জেলাসি আকাশ ছোঁয়া। কাজের কথায় আসি, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? মেক্সিকো? হানিমুনের ট্রিপে নাকি? প্রেম খ্যাক খ্যাক করে উঠল, ধ্যাৎ, ছাতার মাথা। পাখি ডিভোর্স লেটার ফেলে রেখে উড়াল দিয়েছে। এলিজাবেথ অবাক হলো, মানে? হাঁটতে হাঁটতে প্রেমের শ্বাস ঘন হয়ে আসছিল। সে ভারী নিঃশ্বাসের সাথেই উত্তর দিল, ওয়েস্টার্ন কালচারের মেয়ে তো অবহেলা সহ্য করতে পারে না। রোহিতের কেসটা নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওকে ঠিকমতো সময় দিতে পারিনি।
পাখি সেটা মেনে নিতে পারেনি। তারপর আর কি, ডিভোর্স লেটার মুখে ছুঁড়ে দিয়ে এক উড়াল দিল। এলিজাবেথের মনটা খারাপ হয়ে গেল। আই ফিল সো ব্যাড ফর ইউ। তবে প্রেম ভেঙে পড়ার পাত্র নয়। সে উল্টো প্রাণোচ্ছন্ন কণ্ঠে বলল, আরে ব্যাপার না, আগে এই কেসটা ক্লোজ করি, তারপর বউ খোঁজার মিশনে নামবো। ততদিনে ম্যাডাম তার নিজের মিশনটা শেষ করুক। এলিজাবেথ ক্ষণিকের জন্য একটু মৃদু হাসল। একটা মানুষের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, অথচ লোকটা কতটা রিল্যাক্স, কতটা নিশ্চিতভাবে বলছে কাজ শেষ করে সে আবার তার বউয়ের খোঁজে বের হবে। কিন্তু এলিজাবেথ এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকাই একটা কথায় তার ভাবনায় থমকে গেল, হোঁচট খেল। সে শুকনো ঢুক গেলে তটস্থ কণ্ঠে বলে উঠল, ওয়েট ওয়েট, কি বললেন? রোহিতের কেস? তার মানে আপনি এখনও এই কেসের পেছনে লেগে আছেন? আই মিন ম্যাড বিচ। প্রেমের চওড়া হাসি হলো, ইয়েস। ওহ গড, আপনি তো আসলেই জিনিয়াস। এত কিছুর পরেও হাল ছাড়েননি। প্রেমের চওড়া চিবুক এবার আকস্মিকভাবে গম্ভীর হয়ে গেল। সে গুরুগম্ভীর কণ্ঠে বলল, এতদিন কেসটা প্রফেশনালি হ্যান্ডেল করেছি, কিন্তু এখন বিষয়টা প্রফেশনালি চলে গেছে। তাকে তো আমার ধরতেই হবে, নয়তো নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। এলিজাবেথ কপালে ঊর্ধ্বত ভাঁজ পড়ে। কিন্তু আপনি মেক্সিকোতে কি করছেন? প্রেম নিঃসঙ্গ ফার্ম হাউসের ভেতরে পা বাড়ালো। বিশাল বড় বাড়ি, অথচ কোথাও কোনো মানুষের জীবনে স্পন্দন নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে গাঢ় কণ্ঠে প্রশ্ন করল, ওই রাইটারের কথা মনে আছে? এলিজাবেথ চট করে জবাব দিল, হ্যাঁ। কালভিন কহিল। প্রেম নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা ঝাঁকালো, ইয়েস, কিং অফ ডার্ক রোম্যান্স, ডার্ক সাইকোলজি অ্যান্ড ট্রোপস জনেরা। আর তার লেখা শেষ বইটার কথা মনে আছে, যার সমাপ্তি এখনও পাঠকদের মনে আক্ষেপের সুর তোলে? এলিজাবেথ সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়েস, নট জাস্ট এ ফিকশনাল স্টোরি, ইট ইজ রিয়েল লাইফ লাভ স্টোরি, ইফ আই এম নট রং, অ্যান্ড রোবাস্ট ইজ সোয়ার টুইন সিস্টার। ধাক্কা খেল মেয়েটা, শরীরটা ঢলে গিয়ে ঠেকলো বাথরুমের দেওয়ালে। বিস্ময় সামলাতে না পেরে এলিজাবেথ কণ্ঠ থেকে উচ্চ শব্দে চিৎকার বের হলো, হোয়াট? ইয়েস, আর একটা দারুণ সুসংবাদ শুনবেন? এলিজাবেথের কণ্ঠে অস্থিরতা আরও বেড়ে গেল। প্রেম মৃদু হেসে বলল, ওই বইটা একটা অরিজিনালি কপি এখনও আমার হাতে। কিভাবে সম্ভব এটা? এলিজাবেথ মাথা ঘোরাতে লাগলো। এলিজাবেথের এমন ব্যাকুলতা প্রতিক্রিয়া দেখে প্রেম ঠোঁট টিপে হাসল। সে ঠিক এই ধরনের উত্তেজনার জন্যই অপেক্ষা করছিল। আমি এই মুহূর্তে কোথায় আছি জানেন? প্রেম শুধালো। কোথায়? রাইটার ক্যালভিন কহিল, ওরফে ক্রিস কায়নাথের ফার্ম হাউসে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা সত্য এবার স্পষ্ট হলো। একটু আগে প্রেম যে ট্রি হাউসে এগিয়েছিল, সেটা ছিল ক্যালভিন কহিলর ওরফে ক্রিস কায়নাথের গভীর অরণ্যের নির্জন ঘেরা। ওইটাই ছিল তার কল্পনার জগৎ, লেখার গোপন ঠিকানা। এই নির্জন ট্রি হাউসে বসে সে তার পাঠকপ্রিয় সব বই সৃষ্টি করেছিল। ওপাশ থেকে এলিজাবেথ কণ্ঠ কাঁপে, ক্রিস কায়নাথ, ওয়েট, সারনেমটা? প্রেম নেওয়াজ। প্রেম এলিজাবেথের শান্ত করার জন্য অভয় নিয়ে বলল, রিল্যাক্স, এত উত্তেজিত হবেন না, ধীরে ধীরে প্রশ্ন করুন। তার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস নিন। প্রেম গুনে গুনে বলতে লাগলো, 1 2 3, ইয়া, দিস ওয়ে, গুড গার্ল। এই অবস্থায় এত অস্থির হতে নেই। আই নো ইউ আর প্রেগনেন্ট। কথাটা শুনে এলিজাবেথ শুকনো ঢুক গেল। হঠাৎ করে তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। সে নিচু সুরে বলল, আপনি জানলেন কি করে? আমি সবই জানি, অস্থির হবেন না। আপনার সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে। প্রেম উত্তরে সিঁড়ির সম্মুখে দেওয়ালে টানানো একটি বিশাল পেইন্টিংয়ের সামনে থাকা সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। তারপর বলল, আপনার দেবরের সোফায় আরাম করে বসলাম। এবার আস্তে ধীরে প্রশ্ন করুন। আমি উত্তর দিচ্ছি, বা দাঁড়ান আমি গুছিয়ে বলছি। প্রেম প্রশ্ন করল, নিউটনের বাবার নাম কি ছিল জানেন? এলিজাবেথের শ্বাস প্রশ্বাসের জড়তা। সে ভারী গলায় উত্তর দিল, নিউটন। প্রেম স্পষ্ট বুঝতে পারছে এলিজাবেথের ভিতরে অস্থিরতা, তাই সে তার থেকে দ্বিধায় না রেখে নিজেই বিস্তারিত বলতে লাগলো। পশ্চিমে একটা বেশ জনপ্রিয় প্রথা ছিল,
বাবার নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখা, শুধু সন্তানের নামে শেষে যোগ করা তো জুনিয়র। যেমন ক্যালভিন কহিল, বাবার নামও ছিল কহিল, সেই ঐতিহ্য নেমে তিনি ছেলের নাম রেখেছিলেন জুনিয়র কহিল, আর ক্যালভিন নামটা রেখেছিল তার দাদু, যাকে সে পরবর্তীতে নিজের হাতে হত্যা করে। অ্যান্ড ইয়েস, হি ডিজার্ভ ইট। যদিও তারা কেউ তার আসল বাবা বা দাদু ছিল না। হি ওয়াজ অ্যাডস্পেন্ড। এলিজাবেথ ব্যাকুল হয়ে প্রশ্ন করল, তিনি এসব আমাকে কেন বলছেন? এলিজাবেথের অস্থিরতা দেখে প্রেম মৃদু হাসল। বলছি কারণ আছে। আপনার মুখ থেকে ক্যালভিন কাহেলের নাম শোনার পর থেকেই তার প্রতি আমার এক অদ্ভুত কৌতূহল তৈরি হয়। আই ডোন্ট নো হোয়াই, কিন্তু কোনোভাবেই আমি সেই কৌতূহল মন থেকে সরাতে পারছিলাম না। যতই কেস নিজে ব্যস্ত থাকি না কেন, বাবার মূল কাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। তার এই অদ্ভুত আচরণ, হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, আর এই অসমাপ্ত বই, সব কিছুই আমাকে গভীরভাবে ভাবানো ফেলে দিয়েছে। সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর কৌতূহলটাকে আর চেপে রাখিনি, সরাসরি স্টাডি করে শুরু করে দেই। ইন্টারনেটে এই নাম ধরে ঘাঁটতে ঘাঁটতে একটি পত্রিকার খবর আমার চোখে পড়ে। ঢাকা বোর্ডের রিভল চোখের ধপধপে সাদা রঙের একটি ছেলে পড়তো। পড়াশোনায় সে অত্যন্ত মেধাবতী হলেও জন্মসূত্রে বাংলাদেশি ছিল না। তার দাদু ছিল একজন বাংলাদেশি। বিশ্বে থেকেও উঁচু শিক্ষা নিয়ে তিনি একটি ব্যক্তিগত রিসার্চের কাজে পরিবার ফেলে বাংলাদেশে চলে আসেন। কিন্তু ক্রিস তার দাদা ছাড়া থাকতে পারতো না, তাই সে দাদার টানে তবে আর আলাদা গড়ল। ধবধবে গায়ের রং আর রিভল চোখের কারণে স্কুলে সেই বিল্ডিংয়ে শিকার হতো। কিন্তু ক্রিস ছোটবেলায় থেকেই ছিল ভীষণ রকমের ভয়ঙ্কর। একদিন বুলিং সহ্য করতে না পেরে সে এক সহপাঠীর চোখে কলম ঢুকিয়ে দেয়। তখন সে মাত্র ক্লাস 9-এ। কলমটি এমনভাবে ঢুকিয়েছিল যে বাচ্চাটি চিরতরে দৃষ্টি শক্তি হারায়। ঘটনাটি যখন চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, বেশ কিছু পত্রিকায় নিউজও হয়, আর সেই পুরনো নিউজ থেকেই আমি এসব তথ্য পাই। যেহেতু ক্রিস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল বেশ প্রভাবশালী, তাই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর বেশি গোলা করা হয়নি। কিন্তু ক্যালভিন কহিল নামটা তখনও এমনভাবে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল যে সবাই নামটা ঘৃণা করতে শুরু করে। তখন এই নামটা আতঙ্কের প্রতীক পরিণত হয়। তাই ক্রিস নিজের উদ্যোগ নিয়ে তার নাম পরিবর্তিত করে রাখে ক্রিস কায়নাত। হ্যাঁ, সে এতটাই অ্যাডভেঞ্চার ছিল যে নিজের নাম নিজেই রাখে। তখন ক্লাস 9-এ এসএসসি রেজিস্ট্রেশন সময়ে ইচ্ছা অনুযায়ী নাম, জন্মসাল সব বদলায় ফেলার সুযোগ ছিল। তখনকার দিনে তো আর আজকের মতো এনআইডি, স্মার্ট কার্ড কিংবা অনলাইনে জন্ম সনদের কড়াকড়ি ছিল না। যদিও ক্রিস আবার ফিরে গিয়েছিল মেক্সিকোতে, তবুও 15 বছর আগে মানুষজনের কটু কথা থেকে বাঁচতে সে নাম ও পরিচয় চিরতরে লুকিয়ে ফেলে। দীর্ঘ 15 বছর পর আবার সেই নামে বিশ্বজুড়ে নিজের নতুন পরিচয় গড়ে তোলে। একটি অপ্রিয় নামকে পুরো বিশ্বের কাছে সে প্রিয় করে তোলে। এখন আপনি বলতে পারেন, এই নাম তো অনেকেই হতে পারে। হ্যাঁ, আই এগ্রি, কিন্তু চোখ, একটি নাম আর একটি রকমের চোখ এতটাই কাকতালীয় হতে পারে না মিস মিমামা। আমি তাতে দুজনের চোখই দেখেছি, হুবহু একটি চোখ, একই তেজ, একই রিভল রং। ছোটবেলায় সেই ক্রিস কায়নাত বড় হয়ে নাম জাদা লেখক হয়ে ঠিকই, সে নিজের নাম পরিচয় বদলাতে পারলেও চোখ বদলাতে পারেনি। তার অতীত ধরে রেখেছে তার সেই হ্যাজেল রঙের চোখ। ওপাশে গভীর নীরবতা। প্রেম বুঝতে পারল এলিজাবেথ এখনও দ্বিধার সাগরে ভাসছে। তাই সে আরও ভেঙে বোঝাতে বলল, আপনি তো বলেছিলেন সেই রাইটার হঠাৎ করেই গায়েব হয়ে যায়, তাই না? এলিজাবেথ নিচু সুরে সায় দিল, ইয়েস। আর সে হঠাৎ গায়েব হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আপনার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এত ডিটেইলিং এ যাব না, আর আপনাকেও এক্সট্রা চাপ দিতে হবে না। আমি টাইপিং মিলিয়ে দেখছি। এলিজাবেথের শুকনো ঢোক গেলে তার মাথা যেন ঝিমঝিম মেরে গেছে। তবে প্রেমের যুক্তি ফেলে দেওয়ার মতো না। সে নিঃশব্দে মাথা নেড়ে অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে শুধালো, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে বইটি রোজা বেথ চরিত্রটি আমার যমজ বোন? প্রেম উত্তর দিল, ধীরে ধীরে সব বলছি।
নাম আর মানুষ একই। একই সন্দেহ থেকে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমার আরও শক্ত প্রমাণ প্রয়োজন ছিল। তাই আমি মেক্সিকো যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু তখন আমি অসুস্থ ছিলাম। আমার পায়ে ইনজুরি ছিল আর কোনো ফ্লাইটও পাচ্ছিলাম না। ঠিক তখনই আমাকে কে হেল্প করেছিল জানেন? কে? রিচার্ড কায়নাথ। এলিজাবেথ চমকে উঠল। হোয়াট? হি সেন্ট মি হিজ প্রাইভেট জেট। সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে অফিসার, তাই না? আমারও প্রথম প্রথম সব ধোঁয়াশাই লেগেছিল। তারপর বুঝতে পারলাম হি ইজ পিচ। আমরা যা জানি বা জানতে চাইছি সে তা আগে থেকেই জানে। এখন শুধু নিশ্চিত হওয়ার জন্য আমাদের সবাইকে গুটি হিসেবে ব্যবহার করছে। সে নিজের চালটা আড়ালে রেখে আমাদের সবাইকে সত্যিটা খোঁজার মাঠে নামিয়ে দিয়েছে। রিপিট করছি, আমরা প্লেয়ার আর সে কোচ। দাঁড়ান, একটি ছবি পাঠাচ্ছি দেখুন। প্রেম সামনের দেওয়ালে ছবিটি তুলে এলিজাবেথের পাঠিয়ে দিল। এলিজাবেথ কাঁপা কাঁপা হাতে ইমেজটি ওপেন করলো। হাতে থেকে ফোনটা পড়ে যেতে গিয়েও পড়ল না। সে শক্ত করে ফোনটা বুকের সাথে চেপে ধরে কপটের উপর বসে পড়ল। পুরো শরীর থরথর করে কাঁপছে। ফোনের স্ক্রিনে স্পষ্ট জ্বলজ্বল করে তার রিচার্ডের মতো অবিকল দুইটি চেহারা। দেওয়ালে ঝোলানো লম্বা পেইন্টিংটিতে দেখা যাচ্ছে রিচার্ড সাদৃশ্য মানুষটা পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রেখে এলিজাবেথের সাদৃশ্য মেয়েটার কাঁধে। রিচার্ড আর তার চোখের মধ্যে পার্থক্য থাকলেও নিজের আর ক্যানভাসের মেয়েটার মধ্যে এলিজাবেথের বিন্দুমাত্র কোনো ফারাক খুঁজে পেল না। একই চুল, একই মুখায়ব। এলিজাবেথ কাঁপা কাঁপা ঠোঁট নড়ে বলে উঠল, টুইন ট্রাভেল? ইয়েস। আপনি এই রহস্য ফেঁসে যাননি, বরং আপনি নিজেই এই রহস্যের একটি অংশ। দ্য হ্যাজেল উইং টু ফাইল্ড হিজ লাভ অফ লাইফ অ্যান্ড ডিটেক্ট কেয়ার এনিথিং। তার পরিচয় নিয়েও সে চিন্তা করবেন না। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে এতটাই ডেসপারেট হয়ে আছে। অ্যান্ড দ্য ব্লু ওয়াইন হি ইজ প্রোটেক্টিং হি লাভ অ্যান্ড at the same time trying to find out all of this. ওই বোকাটা শুধু প্রেমের পেছনেই ছুটে চলছে, সত্য মিথ্যা তোয়াক্কা করছে না। কিন্তু রিচার্ড কায়নাথ আগাগোড়া সব খুলবে বের করার চেষ্টা করেছে। হি ইজ দ্য রিয়েল মাস্টারমাইন্ড। নিজের একটা যমজ বোন আছে, এ কথা জানার পর এলিজাবেথ বহুবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছে, তাকে অনুভব করার চেষ্টা করেছে। কিন্তু আজকে এই ছবি দেখার পর তার ভিতরে সে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। এমনটা আগে কখনো হয়নি। বর্ণিল যন্ত্রণায় এলিজাবেথ ঠোঁট ভেঙে কান্না আসে। সে কষ্ট চেপে কেবল একটাই প্রশ্ন শুধালো, আমার বোন কি বেঁচে আছে? চান্স আছে হয়তো, 50-50। আমি ইতালি আসছি, বাকি কথা সামনাসামনি হবে। আর বইটা পড়লে আশা করি সব কিছুই আপনার কাছে পরিষ্কার হবে। প্রেম ফোনটা কেটে দিল। এলিজাবেথ যেভাবে বসেছিল সেভাবেই সদ্য হয়ে বসে রইল। দুটো চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে লাগলো। আর বুকের ভেতরে শুরু হলো প্রলয়কৃতির ঘূর্ণিঝড়। আর বোন বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 50%। এলিজাবেথ বাথরুম থেকে বেরিয়ে দেখল ইব্রিয়াত জামার নিচে পেটে বালিশ গুজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কৃত্রিম ফোলা পেটে বেশ মনোযোগ দিয়ে হাত বোলাচ্ছে। শুধু তাই নয়, এক হাতে কোমরে চেপে ধরে অন্য হাতে পেট রেখে একদম সত্যি সত্যি অন্তঃসত্ত্বাদের মতো ভারী শরীরে ক্লান্তি ভঙ্গি হাঁটার চেষ্টা করছে। ইব্রিয়াত, তুই এসব কী করছিস? ইব্রিয়াত পিছনে ফিরে এলিজাবেথের দিকে তাকালো। কোনো লজ্জা সংকোচ তো দূর, বরং নিজের কাজে আরও বেশি মন দিল। সে ব্যস্ত কণ্ঠে বলল, প্র্যাকটিস করছি। কিসের প্র্যাকটিস? এলিজাবেথ চোখের বিস্ময়। ইব্রিয়াত ছটফট পেটের ভেতর থেকে বালিশটা টেনে বের করে বিছানা ছুঁড়ে ফেলল। তারপর দৌড়ে গিয়ে এলিজাবেথের কাছে পৌঁছে আহ্লাদে সুরে বলল, তোর তো বেবি হবে। বিলেত রাজা, আমাকে মেনে নিলে আমারও তো এক সময় বেবি হবে, তাই না? সেজন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখছি, যাতে পরে আর ভোগান্তি পড়তে না হয়। গম্ভীর পুরুষটা খুব রোমান্টিক হয়, আমি জানি। আমার কোলে উনি কোনো বছরেই খালি রাখবেন না।
কথাগুলো বলতে বললে ইব্রিয়াত যেন কাল্পনিক জগতে হারিয়ে গেল। দু হাতে মুঠো করে দুগালে চেপে ধরে স্বপ্নালো চোখে উঠল, লোকটা শুধু একটা বার সুযোগ দিক। ইতালির জন্মহার বাড়ি হয়ে দিতে না পারলে আমার নামও ইব্রিয়াত না। বস, আপনি কি করে জানলেন ব্ল্যাক হোকের উপর অ্যাটাক হতে পারে? ড্রাইভিং সিট থেকে ন্যাসো প্রশ্নটা তেড়ে এলো। রিচার্ড আইপ্যাড কিছু একটা দেখছিল। ন্যাসোর কথায় সে মুখ তুলে ফ্রন্ট মিররে তার চোখ রাখলো, অতঃপর ঠোঁটের কোণে রহস্য হাসি ফুটে আওড়ালো। চোখ? পাশ থেকে কৌতূহল লুকাস জানতে চাইল। চোখ মানে? রিচার্ড আইপ্যাডে সরিয়ে সোজা হয়ে বসলো। তার রহস্যময় হাসিটা আরও চড়া হলো। মানুষ শারীরিক অঙ্গিভঙ্গি নিয়ন্ত্রণ করতে পারলেও দৃষ্টি লুকাতে পারে না। চোখের ভেতরেই লুকানো থাকে সমস্ত সত্য। রিচার্ডের এই দার্শনিক কথায় গভীরতা লোকাসের মোটা মাথায় একদম উপরে গিয়ে গেল। ন্যাসো ঠিক পুরোপুরি বুঝতে উঠতে পারল না। সে তখনও প্রশ্নবিদ্ধ চোখে রিচার্ডের দিকে তাকিয়েছিল। তাদের বিব্রতি দেখে রিচার্ড তুষ্ট হেসে খুলে বলতে শুরু করলো। সেদিন সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না ঠিকই, কিন্তু তার শিকারের দৃষ্টি ঘুরে ফিরে ঠিকই শিকারের উপর গিয়ে পড়ছিল। ম্যানশনের প্রতিটি কোণে সে যে সব বারবার চেপে নিচ্ছিলাম আর ব্ল্যাক হোকের দিকে তাকাচ্ছিল, তা আর কারো চোখে না পড়লেও আমার চোখে এড়ায়নি। ওদের প্রথম টার্গেট ছিল ব্ল্যাক হোক, আর দ্বিতীয় টার্গেট ম্যানশন প্রবেশ করা, যদিও চেষ্টার কোনো কমতি রাখে না। কথা হওয়ার আগেই মাঝখান থেকে ন্যাসো বলে উঠল, কিন্তু এটা তো অসম্ভব। রিচার্ড গভীরভাবে মাথা নাড়ালো। জানি, সেই কারণেই সুফিয়া থাকা সত্ত্বেও রেড আমি এখানে রেখেছি। এই ম্যানশনে চেয়ে নিরাপদ জায়গা আর একটাও হতে পারে না। এবার দুজনেই স্পষ্ট বুঝতে পারল। এসব জটিলতার পরেও রিচার্ড কেন এলিজাবেথকে এই ম্যানশনে রাখার সিদ্ধান্ত অটল। নিরাপত্তার দিক থেকে সত্যি এর চেয়ে সুরক্ষিত জায়গা আর হতে পারে না। প্রথমত সমুদ্রের বুকে একা নির্জন একটি দ্বীপ, যেখান থেকে আকাশপথে পালানোর কোনো সুযোগ নেই। আর জলপথ, গোটা দ্বীপটি ড্রাগন সোলজারদের কড়া প্রহারায় ঘেরা। তাছাড়া সেদিকের ঘটনার পর সুড়ঙ্গ পথটাও রিচার্ড স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল। ন্যাসো কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত গলায় বলল, সব তো বুঝলাম বস, কিন্তু এক বনে দুই বাঘিনী, বিষয়টা কেমন হয়ে গেল না? ম্যাম কখনোই সুফিয়াকে মেনে নিতে পারবে না। আবার নিজের জিনিসের প্রতি সুফিয়ার কতটা যে ভয়ঙ্কর হতে পারে তা তো আপনি ভালো করেই জানেন। তাছাড়া ইদানিং সুফিয়া আচরণটাও কেমন অদ্ভুত লাগছে। শুধু ইদানিং? রিচার্ড কেমন করে যেন ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো সেই দৃষ্টি গভীরতা মেলাতে পারল না। রিচার্ড বলতে লাগলো, ডোন্ট ওয়ারি, এই বনে বাঘিনী একটাই, আর সে হলো আমার বাঘিনী। আর রইল বাকি ওই বীজটার কথা, লিভ ইট। হসপিটালে চলো, ব্ল্যাক হোককে দেখে অফিসে যাব। সুফিয়ার বিষয়টা নানা স্টোন সামনে নেবে। তুমি কাটিয়ে যে কাজ ফিরেছে। লোকাস অবাক হয়ে রিচার্ডের দিকে তাকালো। আপনি সুফিয়ার পেছনে স্পাই লাগিয়েছেন? রিচার্ড মুখের ভাব না দিয়ে শুধু মাথা নাড়ালো। ন্যাসো আর নিজের বিস্ময় ধরে রাখতে পারল না। সে অবাক হয়ে জানতে চাইল, কবে থেকে বস? আর তার মানে সুফিয়া আপনি অনেক আগে থেকেই সন্দেহ করতেন, কিন্তু কবে থেকে? সেদিন সুফিয়া প্রথম এসে বলল যে সে আমাকে ভালোবাসে, সেদিন থেকেই। ন্যাসো আর লোকাস একে অপরের থেকে চাওয়াচাওয়ি করলো। যে সন্দেহর বীজ তাদের মনে আজ রোপিত হলো, সেই সন্দেহ তার বসের মনে জন্ম হয়েছিল আরও 1 বছর আগে। তারা আবারও তাদের বসের দূরদর্শী মগ্ন না হয়ে বলল, কিন্তু মুহূর্তে কাটল নীরবতা। অনেকক্ষণ ধরেই ন্যাসো কিছু একটা বলার জন্য উসখুস করছিল। শেষমেশ বেশিক্ষণ সেই দ্বিধা চেপে রাখতে না পেরে বলে ফেলল, বস, ম্যাম কি সত্যিই জানাবেন না? কি জানাবো? দেন ইউ কিল্ড হার। ন্যাসোর বাক্য শেষ হওয়ার আগেই রিচার্ড হঠাৎ গর্জে উঠল, উই হ্যাডন্ট ফাইন্ড হার ডেড বডি। ন্যাসো সজোরে ব্রেক কষে গাড়ি থামালো। পেছনে ঘুরে রিচার্ডের দিকে তাকাতেই বসের এই নির্লিপ্ত দেখে সে অবাক না হয়ে পারল না। হোয়াট? এসব কথা বললে কি আপনি নিজের অপরাধ হালকা করার চেষ্টা করছেন?
ইউ শট হার, শি ফেল ফ্রম দ্য হাই ফ্লোর, 9 তালা। বুঝতে পারছেন? এত উপর থেকে পড়ে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। ওয়েট, আপনার মাথায় নতুন কোনো প্ল্যান ঘুরছে না তো? আপনি কি সত্যি ভাবছেন সে বেঁচে আছে? এই কারণেই কি সেদিন হাতের কাছে পেয়েও মারেননি ম্যাট? ন্যাসর কথা শেষ করতে পারল না। সমুদ্র নীল চোখে রক্তলাল চাহনি তার ভেতরে সব সাহস এক নিমিষেই শুষে নিল। সে শুকনো ঢুক গিলে আবার গাড়ি স্টার্ট দিল। এবার নিচু গলায় মুখ খুলল লোকাস। আপনি কি তো চাইলে সব সমস্যার সমাধান একদিনেই করে দিতে পারেন, কেন করছেন না? এবার রিচার্ড উত্তর বড্ড নির্লিপ্ত, অথচ তার ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় চওড়া হাসি। রহস্য খেলতে বেশ ভালো লাগছে। লোকাস আড়াল থেকে রিচার্ডের দিকে তাকালো, চোখের মুখে সন্দেহ ফুটে আনতে চাইল। তবে কি রিচার্ড কায়নাত এবার মাঠে নামবে না? এবার আমি কোচ হয়ে মাঠে নিয়ন্ত্রণ করব। কাম অন লোকা, আমার এখন ছোট্ট একটা পরিবার হয়েছে। আই গট মাই ড্রিম গার্ল। কিছুদিন পর আমার 2জন থেকে 3জন হতে যাচ্ছি। এই সময়টা আমার ওদের পাশে থাকা উচিত। অযথা মাঠে নেমে সময় নষ্ট করতে যাব কেন? ইতিমধ্যেই মাঠ খেলোয়াড়ের ভরে গেছে। স্টার্ট মি, দে অল আর লাইক ফায়ার। হসপিটালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে নিক। ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশটুকু আর নেই। সাদা ব্যান্ডেজে শক্ত করে মোড়ানো পাটা। অথচ এমন এক ট্রানজিটির পরেও সে ভীষণ রকমের নির্বাক। এখন ফোনে গেম খেলতে যাচ্ছে। পাশে বসে থাকা সুরকার অপরাধবোধ জর্জিত কণ্ঠে বলে, আই এম সরি নিক, আমার জন্যই তোমার পাটা হারাতে হলো। কথাটা শুনে কপালে বিরক্তির ভাঁজ ফেলে সুরকারের দিকে তাকালো নিক। মৃদু ভ্রুকুচকে বলল, কবে থেকে আমার সাথে এত ফর্মালিটি দেখানো শুরু করলে? সুরকারের মুখে এখনো মাস্ক নেই। কাশ্মীরি আপেলের মতো টকটকে ফর্সা মুখটা বিষণ্ণতায় ভেসে থেকে চুপসে গেল। সে কণ্ঠে গভীর ভার এনে বলল, বিষয়টা ফর্মালিটি নয় নিক, তুমি একটা পা হারিয়েছ, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছো, বুঝতে পারছো? আর সেটাও শুধু আমার জন্য। নিক গেম থেকে চোখ সরিয়ে একগাল হেসে উত্তর দিল, এক পা হারিয়েছি তো কি হয়েছে? ভর দিয়ে হাঁটার জন্য সারা জীবন তোমার কাঁধ তো আছেই। কি নেই? শরীরের এত বড় একটা অঙ্গ হারিয়ে ফেলার পরেও নিকের এমন নিরঙ্কুশ বিশ্বাস আর নির্ভরতা দেখে সুরকারের বুকটা কেঁপে উঠল। আবেগের চোখে দুটো জল করে এলে সে শক্ত করে আঁকড়ে ধরল নিকের হাতটা। নিক চমকে হাসল। সুরকারের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমার জন্য তুমি কি কম রিস্ক নিয়েছো জীবনে? উল্টো আমার পাগলামির জন্য বারবার তোমাকে ঝামলার মতো পড়তে হয়েছে। নিকের কথা ভুল ছিল না। ছোটবেলা থেকেই ব্যাটম্যানের প্রতি তার মারাত্মক আসক্তি। সময়ের সাথে সাথে সে আসক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে নিজের জীবনে সত্যি সত্যি ব্যাটম্যান ভাবতে শুরু করে। আর সেই ভাবনা থেকেই শুরু হয়ে রূপকথার মতো করে ছেলে মানুষই। মুখে ব্যাটম্যানের মাস্ক এঁটে উঁচু ছাদ থেকে লাফ দেওয়া, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঝাঁপিয়ে পড়া চক্করে কতবার যে হাত পা ভেঙে এসেছে। এমনকি 2 ভবনের মাঝে বিপজ্জনকভাবে ঝুলে থাকার মতো ঘটনাও ঘটেছে বহুবার। আর প্রতিটি বারই তার রক্ষার্থে হয়ে এগিয়ে এসেছিল সুরকার। নিকের এসব খামখেয়ালি মাসুল গুনতে গিয়ে কয়েকবার জেলেও যেতে হয়েছে। আর সুরকারি প্রতিবাদ ছুটে গিয়ে তাকে ছাড়িয়ে এনেছে। কখনো তো তাকে জেলে যেতে হয়েছে নিকের জন্য। স্মৃতির অতলে ডুব দিতেই বিষাদের মেঘ কেটে গেল দুজনের। সোনালি অতীতগুলো কথা মনে পড়ে হসপিটালের থতমত আবহাওয়ার মাঝেই একসঙ্গে হেসে উঠল 2 বন্ধু। দীর্ঘ 2 বছর পর সুরকারের এমন মুক্ত মনে হাসতে দেখল নিক। হাসলে সুরকারের বাগালে একটা সুন্দর টোল পড়ে। এই একটা জায়গায় মানুষের ভারী মিল। নিকের টোল পড়ে ডান গালে আর সুরকারের বাগালে। অথচ ছেলেটা কত বছর যে মন খুলে হাসিনি। নিক তার সেই টোল পড়া হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুগ্ধ গলায় বলে, তোমার হাসিটা যে কত সুন্দর, তাও তুমি এত কম হাসো কেন?
মুহূর্তের মধ্যেই সুরকারের মুখের হাসি বিষাদের মেঘে ঢেকে গেল। এক চিলতে অদ্র হাসি বলে, জীবনে যে আমার হাসার সব কারণ কেড়ে নিয়েছে নিক। সুরকার বুকের ভেতর কেমন যেন শাসালো যন্ত্রণায় চেপে বসলো। সেই চাপ সরাতে সে দ্রুত প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, কিন্তু তুমি ধরা পড়লে কি করে? নিমেষে নিকের মুখে ভাবটা সরল মিলিয়ে গেল। শক্ত হয়ে উঠল চিবুকের হাড়। বিষাক্ত ক্ষোভ আর ক্রমশে জাগ্রতে সে বলল, শয়তানটা শিয়ালের মতো ধূর্ত। আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি চালবাজ। নিক ফিরে গেল সেদিনের সেই রোমহস্ক মুহূর্তে। ন্যাসো সেদিন অত্যন্ত কৌশলে নিকের জামায় যে ডিভাইস লাগিয়ে দিয়েছিল, সেটার মাধ্যমে রিচার্ড খুব সহজে ব্ল্যাক হোকের আশেপাশে নিকের উপস্থিতি শনাক্ত করতে পারছিল। রিচার্ড আগে থেকেই জানতো তার ব্ল্যাক হোকের উপর আক্রমণ করতে পারে, আর তার সেই সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয় যখন সে ড্রাগন গ্রুপের আশেপাশে নিকের আনাগোনা টের পায়। কারণ ব্ল্যাক হোকের শিকার বানানোর আগে দূর থেকে তাকে কয়েকদিন গভীরভাবে পর্যবেক্ষণ করা নিক। সে জানতো চাইলেই হুট করে ব্ল্যাক হোকের উপর হামলা চালানো সম্ভব ছিল না। ব্ল্যাক হোক অত্যন্ত ভয়ঙ্কর, আর রিচার্ডের পোষা প্রাণীর তার মালিকের মতনই প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তাই সে দীর্ঘ সময় নিয়েই সূক্ষ্ম একটি পরিকল্পনা সাজায়। সেদিন নিকের শীষের মহাবিষ্ট সুরে অন্ধ হয়ে ব্ল্যাক হোক তার গাড়ির পিছু পিছু উড়ে আসছিল। হঠাৎ করে নিক একটি ভবনের সামনে কষে ব্রেক চাপলো। ব্ল্যাক হোক কিছু বুঝে ওঠার আগেই তার উপর ছুঁড়ে মারলো একটি জাল, কিন্তু বোকা দল জানতো না সাধারণ জাল তাকে আটকে রাখা অসম্ভব। মুহূর্তের মধ্যেই তীক্ষ্ণ ঠোঁটের আশ্রয়ে জাল ছিঁড়ে ফেলল ব্ল্যাক হোক। নিক তাকে শিকার করতে চেয়েছে বুঝতে পেরে হিংস্র ভঙ্গিতে সে আক্রমণ করতে উদ্যত হতেই নিক আর একটি ডানায় গুলি চালালো। আছড়ে নিচে পড়ালো ব্ল্যাক হোক, কিন্তু ক্ষান্ত না হয়ে আবারও উড়াল দেওয়ার চেষ্টা করতেই নিক তার দ্বিতীয় ডানায় লক্ষ্য করে দ্বিতীয় গুলিটি মারল। বিশাল বিশাল পলকের ভেতর দিয়ে রক্ত গড়াতে পড়তে লাগলো। দুই ডানাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্ল্যাক হোক আর উঠে দাঁড়াতে পারল না। তবুও তখনও তার চোখে আগুন নেভেনি। নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেও নিকের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়েছিল সে। রক্তাক্ত ব্ল্যাক হোকে ওভাবে লুটিয়ে পড়তে দেখে নিকের মনে এক চিলতে মায়া উদার হয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই যখন ব্ল্যাক মাম্মাকে নৃশংসতায় মারার দৃশ্য মনে পড়ে গেল, তখন তার মাথায় খুনের নেশা চেপে উঠল। তার সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ গিয়ে জমল ব্ল্যাক হোকের তীক্ষ্ণ ধারালো ঠোঁট দুটোতে। সে ঠোঁট দিয়েই নির্মমভাবে ছিন্ন ভিন্ন করার হয়ে ব্ল্যাক মাম্মার দেহ। নিক এবার রিভলভারটি তাক করল ব্ল্যাক হোকের মাথা লক্ষ্য করে। সে ট্রিগার চেপ করতেই ঝড়ের গতিতে একটি গাড়ি এসে ব্রেক কষল তার সামনে। গুলিটি সোজা গিয়ে লাগলো রিচার্ডের গাড়ির বুলেট প্রুফ কাছে। গাড়ির ভেতর থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলো রিচার্ড। নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্ল্যাক হোককে দেখা মাত্রই তার সমুদ্রনীল চোখ দুটোর মদ শক্ত লাল হয়ে গেল। রিচার্ড ছুটে গিয়ে রক্তাক্ত ব্ল্যাক হোকের বিশাল শরীরটা বুকে তুলে নিল। এদিকে আজ প্রথম এত কাছ থেকে রিচার্ডের মুখোমুখি হলো নিক। রিচার্ড এই সাদৃশ্য অবয়ব তার মুখের ভিতরে তীব্র কম্পন সৃষ্টি করল, তবে তার চেয়েও হিংস্র দৃষ্টি। এর আগে হ্যাজেল চোখে শীতল চাহনি বহুবার শিউরে উঠেছিল নিক। সে ভাবত এই হ্যাজেল দৃষ্টি চেয়ে মহাবিষ্ট শীতল আর ক্ষুরধার বোধ হয় আর কিছুই হতে পারে না। কিন্তু রিচার্ডের এই নীল চোখের হিংস্রতা তার চেয়ে ধারালো ছিন্ন বিচ্ছিন্ন দিল। আজকে নিকের হাত কেঁপে উঠল। ঠাস করে কষে পড়ল রিভলভারটা। রিচার্ড পৈশাচিক অবয়বের নিকের দিকে তাকালো। রণগর্জনের মতো গর্জে উঠল, 1, 2, 3, পালাতে পারলে বেঁচে যাবি। প্রতিটি অসংখ্য গণনার সাথে সাথে রিচার্ড একদম করে এগোতে লাগলো। নিক ভয়ে পেছাতে লাগলো। 4, 5, আর যদি একবার তোকে ধরতে পারি, গড প্রমিস, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুই নিজের মৃত্যু ভিক্ষা করবি। কারণ
সবার দাফন কাফন জোটে না, কারো কারো দাফনের পরম তৃপ্তিও আসে 6-7। গণনা শেষ হওয়ার আগেই নিক কোনো মতে গাড়ি থেকে নিজের সমস্ত শক্তি দিয়ে গিয়ার চেপে ধরল। চোখের সামনে গাড়িটি ঝড়ের বেগে পালিয়ে যেতে দেখে রিচার্ডের ঠোঁটে ফুটে উঠল বিস্বাদ হাসি। সেদিন নিকের নাগাল পেতে রিচার্ড লেগেছিল মাত্র 7 মিনিট। সেদিন রিচার্ডের দেহ এমন এক পৈশাচিক উন্মাদনা ভর করেছিল যে তার তাণ্ডবের সামনে নিকের আত্মরক্ষার সমস্ত কৌশল ধূলিসাৎ পড়েছিল। নিকে ধরে ফেলার মাত্রই রিচার্ড প্রথমেই হ্যাঁচকা এক টানে একটি পা শরীর থেকে উপচে নিয়ে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলল। তারপর রক্তাক্ত নিকের ওপর পাটিও একইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য রিচার্ড যখন হিংস্রভাবে হাত বাড়ালো, সেই চরম মুহূর্তে নিকের ক্ষুরধার দ্রুত বুদ্ধিমত্তা তাদের মৃত্যু দুয়ার থেকে ফিরিয়ে আনে। যন্ত্রণায় কুকরাতে কুকরাসি হঠাৎ চিৎকার করে বলে উঠল, ম্যাডাম এলিজাবেথ! নামটি শোনামাত্রই থমকে গিয়ে চমকে পিছনে তাকালো রিচার্ড। আর সেই সুযোগটি কাজে লাগালো নিক। নিজের শেষ শক্তিটুকু নিংড়ে দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ল সে। ভাগ্যক্রমে মুহূর্তেই নিচ থেকে শাঁসা করে যাচ্ছিল একটি চলন্ত ট্রাক, যার কারণে সেদিন অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে পারে নিক। আমি ওর মুখোমুখি হয়েছিলাম। নিক রাগে ফুঁসছিল, কিন্তু সুরকারের মুখে থেকে বের হওয়া এই নিরাসক্য কথা শুনে সে থমকে গেল। একরাশ শিউরে উঠে বিস্ময় নিয়ে সে তাকালো। হোয়াট? সুরকার ধীরে মাথা নাড়ালো। তুমি হেল্প চাওয়া মাত্রই আমি তোমাকে লোকেশন ট্র্যাক করি, কিন্তু আমি পৌঁছানোর আগেই তুমি ওপর থেকে ঝাঁপ দাও। ঠিক তখনই আমি মুখোমুখি হই। আমরা ব্রিজের দুই পাশে দাঁড়িয়ে ছিলাম, অথচ আমাদের দুজনের দৃষ্টি মিলেছিল একই বিন্দুতে। নিক ফ্যাল করে সুরকারের দিকে তাকিয়ে রইল। তারপর তুমি তাকে হিপনোটাইজ করনি? সুরকার মাথা নেড়ে না বলল। তার শান্ত ভাব দেখে নিক অবাক না হয়ে পারল না। তার চোখে তৎক্ষণাৎ ঘন কুয়াশার মতো গাঢ় বিস্ময় জমে উঠল। এত কাছ থেকে পেয়েছো তাকে বস করতে পারোনি? লাইক সিরিয়াসলি? সুরকারের তপ্ত নিঃশ্বাস ছাড়ল, বলল, এখানে আমার ব্যর্থতা আর দৃষ্টির তীব্রতা আমাকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিয়েছিল। ওই চোখে এমন সহমন আছে যাকে বশ করার অসম্ভব। বরং উল্টো, সে যে কাউকে স্থবির করে দিতে পারে, সে কারো আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিতে পারে। ওর ওই দৃষ্টি যে তীরের মতো এসে আমার বুকে বিঁধে আমাকে ব্যর্থতার সিলমোহর পরিয়ে দিয়ে গেল। নিক থতমত দৃষ্টিতে তাকিয়ে সুরকারের দিকে। তবে সুরকার ওই সংক্ষিপ্ত বর্ণনার আলেও অনেক কিছু চেপে গেল। সে ফিরে গেল সেদিনটাকে। ঘটনাস্থলে সুরকার যখন পৌঁছায়, রিচার্ড সোজা হয়ে দাঁড়াচ্ছিল। তার মুখে লেগেছিল রক্ত। সোজা হয়ে দাঁড়াতেই ব্রিজের ও প্রান্তে নিষ্প্রভ স্থির দুটো চোখ উপর তার দৃষ্টি গিয়ে থমকে গেল। যে চোখ দুটো অপলক তাকিয়েছিল তার দিকেই। সেদিন রিচার্ড কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মাস্কের অন্তরালে সে উকি দেওয়া হ্যাজেল রঙের চোখ দুটোর দিকে স্ট্রেপ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভারী গমগমে পদক্ষেপে গাড়িতে গিয়ে বসে। তৎক্ষণাৎ সেই জায়গায় ছেড়ে প্রস্থান করে। কিছু দূরে এগোতেই হঠাৎ তার চোখে পড়ল ড্রাগন শোল্ডারের, যারা দল বেঁধে কোথাও যাচ্ছে। একসঙ্গে প্রায় 10টি কালো জিপ থেকে প্রতিক্রম করে গেল। রিচার্ড মনে তৎক্ষণাৎ প্রশ্ন জাগো, এরা তো দল বেঁধে কোথায় যাচ্ছে? কোনো অঘটন ঘটলে তো তার কানে খবর আসার কথা। তাহলে কি তার আড়ালে কিছু ঘটেছে? মস্তিষ্কে একটা ধাক্কা লাগাতেই সে ঘাড়ি ঘুরিয়ে তাদের পিছু নিল। কিছু দূর যেতে ড্রাগন সোলজারদের জিপগুলো দেখতে পেল। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী সাদৃশ্য একটি সরু ড্রনের সামনে জিপগুলো থমকে দাঁড়িয়ে আছে। পাথরের বাঁধানো রাস্তার ধারে সোলজাররা একই হয়ে দাঁড়িয়ে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ড্রাগনের পানির দিকে। হোয়াটস গোয়িং অন দেয়ার? পিছন থেকে ভেসে এলো ভারী রাশভারী কণ্ঠ। সেই পরিচিতি গা ছমছম করা গলার আওয়াজে শুনে গার্ডরা দ্রুত দুপাশে সরে গিয়ে পথ তৈরি করে দিল। রিচার্ড সরাসরি গিয়ে থামল অগ্রুর সামনে। অগ্রু গতকালই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে তার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর সেই অকেজো চোখের উপর কোনো কালো ক্যাপ লাগানো। রিচার্ডের ছায়া শরীরে পড়তেই
শিউরে উঠল অগ্রু। সেদিনের ঘটনার পর থেকেই রিচার্ড আর কাছে একটি আতঙ্কের নাম। সে নতমুখে জবাবদিহি সুর দিয়ে বলল, ফাদারের কাছে খবর আছে। এই ছেলে ইন্দোনেশিয়া থাকাকালীন আপনার উপর অ্যাটাক করেছিল। ফাদার নির্দেশ দিয়েছেন, ইটের জবাব ইট দিয়েই দিতে হবে। বলেই উগ্র ড্রেনের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে রিচার্ড নিরেট কণ্ঠর মুখে সেদিকে চোখ ফেরালো। ড্রেনের পানিতে একটি কালো গাড়ি ফেলে দেওয়া হয়েছে। গাড়িটা তখনও পুরোপুরি ডোবেনি, সানরুফটা ভেসে আছে। উগ্র রিচার্ডের সামনে বেশিক্ষণ দাঁড়ানোর সাহস পেল না। সোলজারদের দিকে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলো। ইটের জবাব ইট দিয়ে, কথাটা মাথায় একবার নাক খেতেই রিচার্ডের বুঝতে বাকি রইল না যে গাড়ির ভেতরে সে আটকে আছে। এরপর কি হলো তা কেবল সৃষ্টিকর্তাই জানে। মস্তিষ্কে কিছু উঠে ওঠার আগেই অদৃশ্য এক টানে শরীরে সায় দিল। রিচার্ড এক মুহূর্ত না ভেবে ঝাঁপিয়ে পড়ল ড্রেনের পানিতে। সাঁতারে পানির নিচে গিয়ে সে দরজার হ্যান্ডেল ধরে ডোর খোলার চেষ্টা করলো, কিন্তু সেগুলোর ভেতর থেকে লক করা। ড্রোনের পানি পরিষ্কার হওয়া তলদেশে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। জানলার কাঁচ ভেদ করে চোখ পড়ল ভেতরের মানুষটাকে। তার হাত পা শক্ত করে নাড়ালেই দড়ি বাঁধা। সে বাঁধন মুক্ত করতে মরিয়া হয়ে ছটফট করছে। মাস্ক আর একঘেয়েমি পোশাকের কারণে মানুষটার পরিচিতি চিহ্নিত করা না গেলেও তার ওই ক্ষিপ্ত চোখ দুটো দেখে রিচার্ড আর এক সেকেন্ডও নষ্ট না করে গাড়ির রুফটপে উঠে গেল। তারপর হাতটা শক্ত করে মুঠো করে সজোরে ঘুষি মারল সানরুফের উপর। কিন্তু সানরুফ ভাঙা কি এতই সহজ? আবার রিচার্ড কায়নাতের সামনে কোনো বাধা দীর্ঘক্ষণ টিকে না থাকাই কবে সহজ ছিল। আকাশে তখন ভেসে উঠল এক গেলি চাঁদ। চাঁদের রূপালি জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রতিটা ঘুষির সাথে সাথে রিচার্ডের হাতের চারমা কেটে কিভাবে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। অবশেষে প্রবল চূড়ান্ত এক ঘুষিতে সানটেন কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচ ভাঙতে রিচার্ড এক টানে ভিতরে মানুষটাকে টেনে গাড়ির ভিতর থেকে বেরিয়ে করে আনলো। চাঁদের আড়ালে স্পষ্ট হয়ে উঠল ক্লান্ত রক্তলাল দুই জোড়া চোখ। একটি চোখ লাল হয়ে আছে দীর্ঘক্ষণ পানির নিচে থাকার কারণে, অন্যটি যেন কোনো এক তীব্র অজানা অনুভূতির জ্বলায়। রিচার্ড ও সুরকার দুজনেই তখন ভেজা শরীরে গাড়ির ছাদের উপর শুয়ে আছে। ক্লান্তিতে দুটো চোখ এতটাই নিথর যে কেউ একটা টু শব্দ করল না। কেউ কাউকে কোনো প্রশ্ন করা প্রয়োজনও মনে করল না। দুজনেই আপাদমস্তক কালো পোশাকে মোড়ানো। একই উচ্চতা, একই শারীরিক গঠন, তবে পার্থক্য শুধু দুটোই, একজনের অবয়ব স্পষ্ট আর অন্যজনের মুখে ঢাকা কালো মাস্কের অন্তরালে। কিন্তু দুজনে স্থির দৃষ্টিতে আটকে আছে খোলা আকাশের দিকে। চারপাশে নির্জন নীরবতা চিরে হঠাৎ ভেসে এলো রিচার্ডের অনুভূতিহীন কণ্ঠে, তোমার গা থেকে ভাই ভাই গন্ধ আসছে, তবে আমি এসব আবেগের কথায় ভাসতে রাজি নই। আই নিড স্ট্রং এবিসেড। সেই কণ্ঠে কোনো ব্যাকুলতা বা অনুভূতি বিন্দুমাত্র চাপ ছিল না। তবুও ভেতর থেকে অজান্তেই শিশির ভেজা ফুলে পাপড়ির মতো কেঁপে উঠল সুরকার। সে চমকে তাকালো রিচার্ডের দিকে, কিন্তু রিচার্ডের সেই দৃষ্টিকে অদৃশ্যের মতো উপেক্ষা করে সুরকারের মাথা থেকে একটা চুল ছিঁড়ে ওয়েস্টকোটের পকেটে পুরে এক লাফ পড়ে উঠে গেল। সুরকার ধীরে উঠে দাঁড়ালো। রিচার্ডের এক অদ্ভুত আচরণ তার মাথায় ঢুকলো না। দুজন এত কাছাকাছি, এতটা মুখোমুখি হওয়ার পরও মানুষটার প্রতিক্রিয়া এতটাই শূন্য আর হিমশীতল কি করে হয়? সে বিস্ময়বিষ্ট চোখে ঘাড় তুলে তাকালো। পাথরে বাঁধানো রাস্তার ধারে পাহাড়ের কোনো অটল হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বের দিকে। তুমি ভুললে মানুষ পিছনে ছুটে সময় নষ্ট করছো। শি ইজ মাইন, মাই আনল। নেক্সট টাইম ওর উপর যেন ছায়াও না পড়ে। যদি রক্তের সম্পর্ক কেউ হয়ে থাকো, রক্তের বাহানায় ছাড় পাবে না। রক্তের খেলায় রিচার্ড কায়নাতে হারাতে পাবে, এমন কারো জন্ম এখনো হয়নি। শীতল কিন্তু চাপা হুঁশিয়ারি মেশানো হুঙ্কার ছুড়ে দিয়ে রিচার্ড গাড়ির দিকে পা বাড়াচ্ছিল। এমন সময় পেছন থেকে ভেসে এলো সুরকারের ক্রন, হোয়াট ইজ শি ইজ। সমুদ্রশীল চোখে বিষাক্ত এক চাহনি শেষ করতে পারল না সুরকার।
তবে সে দমে যাওয়ার পাত্র নয়। রাশভারী আওয়াজে নিজের কথাটা শেষ করলো। সব শেষ যদি জানা যায় সে আমার, যদি আমি ভুল মানুষের পেছনে না ছুটে থাকি তখন। রিচার্ড দুহাত পকেটে পুরে পেছন ফিরে তাকালো। তার চোখে তখন তাচ্ছিল্যের হাসি, ঠোঁট গৌরব। আমি রিচার্ড কায়নাত, যার হিসাব কখনো ভুল হয় না। খেলার ময়দানে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি ধোঁয়াশার মধ্যে থাকি না, ধোঁয়াশা তৈরি করি। আমার কাছে ভুল হয় না। ভুল আমি জীবনে একবারই করেছিলাম, আর সেই ভুলের কারণেই তুমি এখনো জীবিত আছো, বারবার ছাড় পেয়ে যাচ্ছ। খুঁজে বের করা তাকে। আমি চাইছি সামনে আসুক। অনুশোচনা থেকে বাঁচতে চাইছি আমি। অনুশোচনা? তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই রহস্যের সমাধান সে নিজেই। তাকে খুঁজে বের করো। সব স্পষ্ট করার জন্য আই নিড হার। ইউ আর স্টেইং মাই গার্ল হোয়াইল আই এম সেইং মাই গার্ল। রিচার্ড কেমন যে হাসলো, তারপর সুরকারের দ্বিধা ও বিবৃতিতে ভরা মুখের দিকে তাকিয়ে কটমটে সুরে বলে গেল, লেট মি ক্লিয়ার ওয়ান মোর থিং। আই এম নট ইন্টারেস্টেড গার্ল, আই অনলি কেয়ার অ্যাবাউট হার। বাকি সব জাহান্নামে যাক, এমনকি তুমিও জাহান্নামে যাও, শুধু আমার মাঝখানে আসার চেষ্টা করো না। হ্যাঁ ব্রো, আমি তোমার বলতে ভুলে গেছি, তুমি আমার সেলিনার সাথে দেখা হয়েছে। নিকের উচ্ছ্বসিত কণ্ঠে সুরকার ভাবনায় ঘোর কাটে। সে নিচু চোখে নিকের দিকে তাকিয়ে শুধালো, সত্যি? নিকের চোখে মুখে খুশির আমেজ উপচে পড়ছে। সে একগাল হেসে মাথা নেড়ে বলল, একদম সত্যি। ওই তো আমাকে হসপিটালে পৌঁছে দিল। সুরকারের চোখে এক প্রকার ব্যাকুলতায় ভেসে উঠল। সে অধীর আগ্রহে জানতে চাইল, তারপর কি বলল সেলিনা? জানোই তো কেমন, বেশি সময় কারোর কাছে ধরা দেয় না, শুধু চলে যাওয়ার সাথে এতটুকুই বলে। সে হারিয়ে গেছে, তাকে যেন হারিয়ে থাকতেই দেওয়া হয়। সে তো এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। প্রকাশ্য এলে সে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তার চেয়ে বরং গোটা দুনিয়ায় জানুক সে বেঁচে নেই। সুরকারে একটু সরু চোখের দিকে নিকের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় ওর এখনো রোজাবেথের জন্য কোনো অনুভূতি জমে আছে? কাম অন ব্রো, ওইসব এখনো অনুভূতি নয়। আই নো সেলিনা আমাকে ভালোবাসে। তা না হলে পার্টিতে যখন একটা মেয়ে আমার গ্লাসে ওষুধ মিশিয়ে আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, সব জানতে পেরে সেলিনা ওকে খুন করতো না। তবুও জেনেও না আজ আমার জন্যই ওই ফাঁসির আসামি। রোজাবেদ আশেপাশে অন্য কাউ সহ্য করতে পারতো না। ওর মনে ভেতরে সব সময় একটা ভয় কাজ করতে, অনুপস্থিতিতে কেউ যদি রোজাবেদের কোনো ক্ষতি করে বসে। আর সেই কারণেই তো জেলে ভেঙে পালিয়ে এসেছিল। এক নিঃশ্বাসের কথা বলে থামল নিক। কথাগুলো শুনে সুরকার হুট করে ভীষণ চঞ্চল হয়ে উঠল। দেখলে তো নিক, আমার কথাই সত্যি হলো। আমার লিলি বেঁচে আছে। লিলি যেখানে, সেলিনাও ঠিক সেখানেই থাকে। সেলিনা যখন আছে তার মানে আমার লিলিও আশেপাশেই কোথাও আছে। কি তাই না? সেলিনা এটাই বলেছে তো? প্রশ্নের উত্তরে কোনো অপেক্ষা করলো না সে। নিকে সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিয়ে দ্রুত মুখে মাস্ক পরে নিল, মাথার উপর টেনে নিল হুড়িটা, তারপর কাঁধের গিটারটা ঝুলিয়ে হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিক তার চলে যাওয়ার পথটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে আওড়ালো, লিলি নেই। তখন এই বাস্তবতা দেখিয়ে ছুটে আসেনি, বাস্তবতা থেকে পালিয়ে এসেছিল। সত্যি মুখোমুখি সাহস তার হওয়ার ছিল না। সে সরাসরি চলে আসে হসপিটালের ছাদে। এখানে সে স্টেয়ার হেড রুমের উপর করুকেটের রুপিং শীটের চালের উপর একাকী শুয়ে আছে, মাথার নিচে দুটো হাত, পাশে পড়ে আছে বিশ্বস্ত গিটার। সেই কখন থেকেই পৃথিবীর সবচেয়ে একাকী নিঃশব্দে ছেলের চোখ কোণ বেয়ে অবনীত জল গড়িয়ে পড়ছে। কত শত অশ্রুবিন্দু ঝরে গেছে তার কোনো আয়ত্তা নেই। সুরকার কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই দূরের একাকী চারটার দিকে। হঠাৎ করেই তার বুকের ভিতরে জমে থাকা অজস্র যন্ত্রণার সঙ্গী করে কণ্ঠস্বর কেঁপে থেকে নির্মম স্বীকারোক্তি বেরিয়ে আসে, আমি জানি আমার লিলি নেই। হাতটা বাড়িয়ে সে ফোন তুলে নেয়। অন্ধকারে চিরে ফোনের স্ক্রিনে জ্বলে ওঠে রিচার্ড আর এলিজাবেথের টিউলিপ বাগানের কিছু মুহূর্ত।
দূর থেকে একটি ছবি তোলা ছিল নিক সুরকারের একটা ছবি জুম করে। সেখানে ভেসে উঠল এলিজাবেথের কাঁধে পোড়া দাগটা, যেটাকে সে জন্মদাগ ভেবেছিল। এই একটি ছবি সমস্ত সত্যির পর্দায় এক ঝটকায় উন্মোচন করে দেয়। সত্য এটাই যে সেদিন হসপিটালে আসলে রোজাবেথ মারা গিয়েছিল, কিন্তু চেহারার অবিশ্বাস্য মিলের কারণে হসপিটালের লোকজন ভুল করে এলিজাবেথের মৃত ঘোষণা করেছে। সব কিছু তো এখন আয়নার মতো পরিষ্কার। সে এখন খুব ভালো করেই জানে তার রোজাবেথ আর এই পৃথিবীতে বেঁচে নেই। তবুও এত কিছুর পর সে এখনও এক অলৌকিক মিথ্যার পিছনে ছুটে চলছে। কেই বা ধোঁকা জেনেও একটা মিথ্যে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। মানুষটা কি তবে নিজের কাছে এতটা অসহায় করে পড়ে আছে যে ঠিক থাকার জন্য তাকে মিথ্যার ছায়াতলে আশ্রয় নিতে হচ্ছে, নাকি এই মিথ্যার ভিতরেই সে গুজে ফিরেছে বেঁচে থাকার শেষ অনুভূতির টুকরো টুকরো, নাকি ৬,০০০+ শব্দ দিয়েছে লেখিকা আপনাদের জন্য। তো অবশ্যই লেখিকাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। থ্যাংক ইউ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।